1500 টাকা। কোথায় 600 আর কোথায় 1500। আচ্ছা, এরপরে আসেন এই যে এই প্যাকেটটা হচ্ছে ইউনিমার্টের জন্য। এটা কাদের জন্য? ইউনিমার্টের জন্য। এইখানে আসবে 100 গ্রাম। কত গ্রাম? 100 গ্রাম। আমরাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ। ফলের যে র‍্যাপিং গুলো করি না উপরে সাদা র‍্যাপিং, জি শুধু এটার উপরে কি করলাম 100 গ্রাম দিয়ে র‍্যাপিং দিয়ে এখানে স্টিকারটা দিয়ে দেওয়া। এটার মূল্য কত? 300 টাকা। কত গ্রাম? 100 গ্রাম। এবার আসেন কেজি কত হলো? 3000। এখন মাশরুম বাংলাদেশের জন্য কি ডায়মন্ড নাকি? ডায়মন্ড না? আচ্ছা, এখন ইউনিমার্টে কারা বিক্রি করতে পারবে? এখন এই বাজারের চাষি কি ইউনিমার্টে যেতে পারবে? না। বাজারের চাষি কি সপ্তমীরা বাজারে যেতে পারবে? কেন পারবে না বলেন তো? এবার আসেন ও গ্যাপ মেইনটেইন করে কি করছে না? প্রোডাকশন করছে না। গ্যাপ মানে কি? গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এই গুড এগ্রিকালচার প্র্যাকটিসটা কি? ও যেখানে উৎপাদন করছে সেখানে হাইজিনিক মেইনটেইন করছে না। কিভাবে? ওর পণ্যটাকে বাজারজাত করবে, প্যাকেজিং করবে, হাইজিনটা মেইনটেইন করে কাজ করবে। ও এই যে জিনিসগুলো আমাদের এই যে মাশরুমগুলো ধরেন, এটা দেখছেন কত সুন্দর পরিষ্কার, শুধু পরিষ্কার না, এটার মাঝে কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না আপনি। কিন্তু বাজারে তখন চাষির মাশরুম আসার সাথে সাথে চ্যাপচ্যাপা পানি, প্যাকেট মানে আপনি যত রকমের কি থাকে চা পাল্টা দিয়ে করে, তখন ওই প্যাকেটটা মানুষ কিনবে না, কিনবে না তো। আবার কি করে নামানোর আগে আমরা যখন এই প্যাকেটিং করব, মাশরুম তোলার 12 ঘন্টা আগে পানি বন্ধ করব, পানি দেওয়া বন্ধ। তোলার পরে আবার আমরা ফ্যানের বাতাসে 10 মিনিট শুকাবো, তারপরে প্যাকেজিং করব। কেন বলেন তো? ওজন যাতে আর না করে। কি করব? 12 ঘন্টা আগে পানি দেওয়া বন্ধ, প্যাকেটিং এর আগে হচ্ছে 10 মিনিট পর শুকাবো। শুকাবো, তারপর প্যাকেট করব। এবার কি আমার প্যাকেটে ওজন কমবে? ভোক্তার কাছে কি আমার ইজ্জত নষ্ট হবে? তাহলে আমাদের চাষীদের কেন হচ্ছে? আমরা জানি না যে এটাকে প্যাকেজিং কিভাবে করতে হয়। ক্লিয়ার? তাহলে প্যাকেজিং এর জায়গাটা আমরা যারা চাষ করব, আমাদের মাথায় রাখতে হবে আমি 12 ঘন্টা আগে পানি বন্ধ করব, তারপরে কি করব? এটা করার ফলে কি মানে স্থায়িত্ব আরো বেশি থাকবে? এবারে সেই ওইটা করার পরে আমি 8 থেকে 10 দিনে মাশরুম নষ্ট হবে। সিম্পলি রাখতে দিবেন না ফ্রিজে? আমার ফ্রিজে রাখতে হবে। হ্যাঁ, এখন যে গরমটা পড়েছে, হ্যাঁ, এই গরমে আমরা মানে ফ্যানের বাতাসে যখন শুকাবো, এসি কি অন থাকবে না? এতে থাকুক কোনো সমস্যা নেই। বা না এসি মনে করেন এসি নাই, হ্যাঁ, তাই ফ্যানের বাতাস। ফ্যানের বাতাস। তাহলে আমরা কি করব বলেন তো? প্যাকেট করব প্যাকেট করার আগে 12 ঘন্টা আগে 12 ঘন্টা আগে পানি দেওয়া বন্ধ, তারপর হচ্ছে 10 মিনিট শুকাবো। ফ্যানের বাতাসে শুকায়, তারপর হচ্ছে আমাদের প্যাকেটিং। বর্তমান সময়ে উৎপাদনকারীরা কি করে? বের হওয়ার আগেই ইচ্ছা মতো কতগুলি আগেই পানি স্প্রে করে, হারভেস্ট করার আগেই পানি স্প্রে করে, করে সেগুলাকে কি করে? প্যাকেট করে। তখন ও 200 টাকা দিব না, 100 টাকা দিব না, অন্য কেউ দেবে। আর এইখানে যখন আপনি 12 ঘন্টা আগে কি করলেন, আপনার ওজন কম, 12 কিলো না কমলো, তখন আর ওই আপনারটা পানি স্প্রে করলে তো এটা নষ্ট হয়ে যায় 600 টাকা তাড়াতাড়ি। কেজি সবাই নেবে। আপনি যদি কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দিতে পারেন, আপনি সবাই নেবে। এর মধ্যে তো আবার প্রতিযোগিতা আছে। হ্যাঁ, এর মধ্যে তো আবার প্রতিযোগিতা আছে। হ্যাঁ, কোয়ালিটির মধ্যে। মার্কেটিং মানে প্রতিযোগিতা। হ্যাঁ, মার্কেটিং মানে প্রতিযোগিতা। আমাদের জমজমের মাশরুম আমরা 600 টাকার কমে কাউকে দেই না। তাজা মাশরুম 600 টাকা কেজি কমে আমরা কোথাও দেই না। শীত গরমে এখন 800-1200 তো চলে যাবে। এখন তো তাও কম। হ্যাঁ? না, উৎপাদন কম না, উৎপাদন আছে। না না সেটা বলি নাই, কারণ গরমের সিজনে তো এখন উৎপাদন যদি ওই পাশে যদি ভাবে না করা হয়, যে প্রসেসিংটা ভাবে যদি না করা হয়, তাহলে উৎপাদনটা কমে যায়। উৎপাদন করার জন্য আর গরমের যে মাশরুমটা সেটা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আছে। এখন আমাদের কিন্তু জমজম মাশরুম ফুডের প্রোডাক্ট সব সময় খুব ভালো।
মাশরুমের সংরক্ষণের ব্যাপারে পানি যেন না থাকে। 12 ঘন্টা আগে পানি বন্ধ হবে। বন্ধ করতে হবে 10 10 মিনিট মিনিট শুকাবো। শুকাবো তারপরে প্যাকেট ক্লিয়ার। জি এই ব্যাপারে আর কোনো সমস্যা নেই তো? এবার আসি, আমরা অনেক সময় নিজেকে খুব ট্যালেন্ট মনে করি কোন জায়গাটায়, যে আগে প্যাকেটিং করেছি দেখি বিক্রি হয় কিনা, বিক্রি না হলে পরে আমরা এটা কি করি, শুকাই। অনেকে এটা করে, তারা বাজারে যায় অনেকে, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যেই মাশরুমটা শুকাবেন চিন্তা করবেন ওকে গাছ থেকে তুলে এনে রোদে দিয়ে দিবেন, কখনোই সারাদিন ঘুরাই না ওকে কি করতে যাবেন না, শুকাইতে যাবেন না। কেন করবেন না বলেন তো? এটা চেঞ্জ হয়ে যায়, নষ্ট হয়ে প্রথমত যায়। হচ্ছে ও লাল হয়ে যাবে, দ্বিতীয়ত হচ্ছে ও কাগজের মতো পাতলা হয়ে যাবে। এই যে আমি বললাম 6 থেকে 7 কেজিতে 1 কেজি হবে, তখন 15 কেজি তো 1 কেজি হবে না। তখন কি হবে না, 15 কেজি তো 1 কেজি হবে না। আবার হচ্ছে কি ওটা কি হয়ে যাবে, লাল। এই যে এটা যেরকম সাদা পুর আছে এটা এরকম হবে না। মানে আমি যদি ধরেন কালো হয়ে যাবে, বাতাসে একদম শুকাই, কালো শুকাই, ভাসি হয়ে যায়। সাথে সাথে আমি যদি ধরেন ফ্যানের মধ্যে মিষ্টি যেন শুকিয়ে শুকিয়ে তারপর যায়। যদি শুকাই বলে বলে। তাহলে লাল হয়ে যাবে। কালো হয়ে যায়। না, তাইলে ঠিক আছে। আমি একটু এই জায়গাটা ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করি। যেমন ধরেন আমি প্যাকেজিং করেছি, করে আমি চিন্তা করছি এগুলো আমি তাজা বিক্রি করবো। এখন আমি সারাদিন ঘুরলাম, বিক্রি করতে পারলাম না। তখন আমি সেটাকে চিন্তা করলাম যে এটা আমি শুকাই বিক্রি করি। সো এটা কখনোই করবো না। তাহলে এটা কি করবে এটা? তাহলে এটা দিয়ে হ্যাঁ? ওটা কি করবে? আপনি সকালবেলা যেগুলি প্যাকেট করার আগেই আপনাকে চিন্তা করতে হবে যে আজকে আমার ক্লায়েন্ট কতজন তাজা মাশরুমের কাছে বিক্রি করার। দেন কিছু অর্ডার যদি ক্যান্সেল হয় নিয়ে গেলেন তখন হ্যাঁ। ওইগুলো কি হবে? আপনি কনফার্ম করেই যাবেন। কনফার্ম হইলো কিছু আছে না যে রিসিপ্ট ওটা লস। তো ওইটা তাহলে কি করবে? শত দিতে হওয়ার আপনি শুকাবেন তো শুকালে কমে যাবে এটা জানতে হবে আপনার শুকানো ছাড়া তো আপনার উপায় নাই আপনি তো শুকাবেন, বাট আপনাকে কি করবেন, আপনি লস। মানে এই সতর্কতা আর কি বলবো। এই জন্য যেমন ধরেন আপনারা যেটা আমরা করি, আমি তো বড় ক্লায়েন্টের আমাদের কিন্তু অ্যাডভান্স টাকা দিয়ে যেতে হবে, নাহলে আমরা প্রোডাক্ট দিই না। ডাইরেক্ট অ্যাডভান্স টাকা ফেলাই রেখে দাও। এখন স্যার আপনারা বলবেন যে ম্যাম আপনাদের ক্ষেত্র তৈরি হয়ে গেছে এর জন্য, হ্যাঁ। আমাদের তো ক্ষেত্র তৈরি হয়নি। আপনি নিজেকে ওইভাবে তৈরি করতে হবে, বিজনেসটা একদিনের জন্য না। ক্লায়েন্টকে বলতে হবে আপনার প্রোডাক্টের চাহিদা আছে। আপনার ক্লায়েন্টে গিয়ে যদি বুঝান যে আপনার মাশরুম না নিলে আপনি শেষ, ওই ক্লায়েন্ট আপনার পাইয়ে বুঝবে, এটাই তো বাস্তবতা। যে বিজনেস যেভাবে করা লাগবে এটা এইভাবে হ্যাঁ। করা, এটা এইভাবে করা লাগবে বিজনেসটা মাশরুমের ক্ষেত্রে। যে কোনো বিজনেসে একবার ক্লায়েন্টকে যদি বোঝান যে আপনি সে ছাড়া আপনি অচল, ওই ক্লায়েন্ট আপনাকে কত রকমের যে সমস্যা করে আপনি নিজেও জানেন না। আমরা বাঙালি। হ্যাঁ, আপনার দুর্বলতাটা কেন তাহলে দেখাবেন, প্রকাশ করবেন কেন? না এটা ঠিক আছে। শুনেন, মিনাবাজারের সিও আমার অফিসে আসলো, ম্যাডাম আমাদের সাইন করার জন্য আমার সাথে। সবাই মিনাবাজারে গিয়ে কি করে বসে থাকে আমাদের প্রোডাক্ট দিতে পারে কিনা। সিও আসছে, আসার পরে সব প্রোডাক্ট সব কথা শেষ, সিগনেচারও হচ্ছে এগ্রিমেন্টে। তো এগ্রিমেন্টের একটা পয়েন্টে গিয়ে ব্যাংকে গেলাম পড়তে গিয়ে, যেহেতু ওরা ভাবছিল কি ওরা তো টোটাল এগ্রিমেন্ট ইংরেজিতে করে, তা আমাদের অনেকে কিন্তু ইংরেজি ব্যাপারে দুর্বল থেকে পুরোটা পড়ে না, মনে করে বিক্রির এগ্রিমেন্ট আর কি পড়তে। গিয়ে দেখি সে আমার মুখে মুখে অনেক কথাই বলেছে, আপা এই সুবিধা করে আমি পড়ি। পড়তে গিয়ে যখন একটা জায়গায় যখন দেখলাম সে আমাকে আমার প্রোডাক্ট সেল হওয়ার 45 দিন পরে উনি আমাকে পেমেন্ট দেবে। বলছি 45 দিন পর পর কি দেবে? আমি বললাম যে সরি আমি তো সিগনেচার করবো না। কেন আপা? আমি বললাম যে আপনার এখানে এই জায়গাটা চেঞ্জ করতে হবে, নাহলে আমি বলে আপা সারা বাংলাদেশে আমাদের একই রুলস, সবার সাথে আমি সেটা তাদের জন্য, আমার জন্য না। ওইটা যাতে প্রোডাক্ট বিক্রি করার জায়গা নেই, তারা আপনার কাছে গিয়ে বিক্রি করতে চাচ্ছে। আমি তো আপনার কাছে বলি না যে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারছি না, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে প্রোডাক্ট, আপনার নিড আপনি আমার কাছে আসছেন, আপনার নিড যার জন্য আপনি আসছেন, আমি তো আপনার কাছে যাইনি। বলে আপা স্বপ্নে জমজমের প্রোডাক্ট থাকবে মিনাবাজারে, এটা তো আপনার জন্য প্রাউড ব্যাপার, কিন্তু বরঞ্চ আপনার প্রাউড জমজমের প্রোডাক্ট আপনি বিক্রি করতে পারছেন, আপনি প্রাউড ফিল করেন। আপা আপনি কি কোটিপতি? কি? আপনি কোটিপতি? তো তাকে যখন আমি এই কথা বললাম সে তো বুঝতে পারেনি এই ধরনের কথা আমি তাকে বলবো। আমি
বললাম যে ভাই আমার প্রোডাক্ট আমার সামনে থাকবে, আমি দেখি শান্তি পাবো। 45 দিন পর পর আপনাকে ফোন দিব, আমার মার্কেটিং টিম ফোন দিব, অথবা আমার ম্যানেজমেন্ট ফোন দিব যে স্যার টাকা দেন, অথবা আপনি বলবেন যে আপনি তো 2টা প্রোডাক্ট তো ড্যামেজ হয়েছে, এটা বিল কাটতে হবে। আপনি বলবেন আপনি 2টা প্রোডাক্ট তো ভোক্তা ক্লাইম করছে, এই 2টার তো মাইনাস করতে হবে। আমি তো ওই বিজনেসটা করি না, কারণ আমি তৃণমূল পর্যায়ে বিজনেস করে এই জায়গায় উঠছি, তো বিজনেসটা মানে ভালো বুঝছি। এটা যে নতুন আসছে তাকে বোঝা যাবে, একেবারে বোকা। বিশ্বাস করেন একমাত্র ব্যক্তি আমাকে ক্যাশ দিয়ে ওনাকে প্রোডাক্ট, মিনাবাজার, স্বপ্ন, আগরা, এরা ক্যাশ দিয়ে কি করতে হয় প্রোডাক্ট নিতে। আমি 1 টাকাও ডিউ রাখি না। অনেক সময় যদি যেমন এবার আমাকে ওই যে বলছে, আমি বলছি 1 মাস টাকা পাঠাই দেন, কারণ আপনি যদি অ্যাডভান্স টাকা এই যে কোনো পাঠাবো, আপনার জন্য আমি প্রোডাক্টগুলো তৈরি করবো, আমার টাকা বিনিয়োগ করে আমি আপনার জন্য করবো না। দ্যাট ইজ বিজনেস। বিজনেস একবার ফকির হয়েছেন, ভাব ধরছেন ফকিরের, আপনার সারা জীবন ফকির, সারা জীবন গিয়ে সার করবেন। কেন সার করবেন? ম্যাম ওই যে মনোযোগটুকু আমরা ওই ওনাদেরকে বাকি পণ্য দিয়ে সেই যে মনোযোগ বিনিয়োগ করব, ওইটুকু আমরা পণ্য তৈরির সময় বিনিয়োগ করব, তাহলেই তো আর তাদের কাছে দুয়ারে দুয়ারে যাওয়া লাগবে না। আমি দরকার হলে আমার বাসার সামনে নিজে বসে যাবো বিক্রি করতে, তবু আমি তার কাছে দেবো না। আপনার নিজস্ব কোনো শোরুম শুনবেন, সবই শুনবেন। আচ্ছা, তাহলে আমরা বাজারটা কিভাবে ট্যালেন্টের সাথে কাজ করতে হবে, বোঝা গেছে? এই জায়গাটা ঠিক না করতে পারলেও আপনারা শুরু করতে পারবেন না। আমি কবে শুরু করেছি আপনারা কি জানেন? জানা নাই না? 2003। কত সালে? 2003 সালে। বাংলাদেশে সেই মাশরুমকে খেত? বলেন তো, বাংলাদেশে ওই সময় মাশরুমকে চেনে? চিহ্ন খুব কম। চেনেই না। না, মানে মাশরুম কি সেটা তারা তো মাথায় আনা প্রশ্নই ওঠে না। শুধু মাশরুম খুবই কম আর কি। প্রথমে মানুষের মাথা থেকে ম্যাম এই জিনিসটা তাড়াইতে হয়েছে যে এটা ব্যাঙের ছাতা নয়। ইয়েস, এটা হচ্ছে পুষ্টির ছাতা। এখনো এটা যায়নি। আচ্ছা, এখন দেখেন 2003, এটা কত সাল? 26 তাহলে কত বছরের জার্নি? 23 23 বছরে। আমার জায়গাটা কি খুব সহজেই এই জায়গায় আমি আসছি? জি না। তাহলে আমাকে এই যে আজকে যে কথা আমি বলছি, এটা আমার অভিজ্ঞতা। এটা কি অভিজ্ঞতা। অভিজ্ঞতা। আমি এখন ছোট্ট একটা, আমি মার্কেটিংটা কিভাবে তৈরি করেছি এটা আমি আপনাদেরকে বলে আপনাদের মতো করে কি করবেন, মার্কেটটাকে ডেভেলপ করবেন। আমি কিছু টিপস দিচ্ছি যে আমি কিভাবে শুরুটা করেছিলাম, আমার শুরুটা কেমন ছিল। এটা আমার মার্কেটিং পার্টের সাথে চলে যাবে। আমি কত সালে শুরু করেছি? 2003 এ। আমি যখন মাশরুম চাষ শুরু করি তখন সাভারে ছিল কি জানেন, ব্যানার ঘর, মশা কামড় দিত আর মাশরুমের চাষ শিখলাম। ওই সময় বাংলাদেশে কেউ জানে না মাশরুম কিভাবে খেতে হবে। আমার মাথায় ঢুকলো এটা যদি সবজি হয়ে থাকে, বেগুনি যদি ভাজা যায়, তাহলে এইটাকে বেটার দিয়ে ভাজা যাবে না কেন? এই যে মাশরুম রেসিপি কিন্তু আমার উদ্ভাবন। বাংলাদেশে যত মাশরুমের রেসিপি তৈরি হয়েছে, কার তৈরি এটি? আপনার। তখন ওইখানে একমাত্র ছোট্ট মানুষ ছিলাম আমি, আর যারা ট্রেনিং করতে আসছিল এরা সবাই অনেক বড় মাপের ডক্টর, একজন টিস্যু কালচার নিয়ে কাজ করে, খুব হাই লেভেলের লোকজন। আমার কেউ পাত্তা দিচ্ছিল না, যেহেতু আমি ছোট মানুষ। তো আমার ছোটবেলা থেকে আবার একটা বাজে অভ্যাস আছে, পাত্তা না দিলে সেখানে আমাকে পাত্তার ব্যবস্থা পাত্তা দিতে হবে। তো ওইখানে যখন প্রথম দিন ট্রেনিং এ বুঝলাম আমার তারা খুব হাই আর আমি একেবারে লো, ছোট মানুষ। তো মাথার মধ্যে শয়তানি চিন্তাটা ঢুকে গেল। স্যারকে জিজ্ঞেস করলাম, স্যার মাশরুম কিভাবে গেছে? স্যার কেন তো আমরা জানি না, ওনারাই জানে না। তখন আমি ওদিনই কি করলাম, মাশরুম কিনে নিয়ে এসে বাসায় ফ্রাই করে আগে নিজে খেলাম যে আসলে কেমন। এবং ওই দিন যে এটা ফ্রাই করেছিলাম, আমার মা ওই পাত্রটা ফেলে দিল, ব্যাগের সাথে নিয়ে আসছে। আমার মা, সে কিন্তু হায়ার এডুকেটেড মহিলা, হ্যাঁ, সে কিন্তু মানে খুব অগ্রগামী একজন নারী, কিন্তু সেও এটারে কি বললো,
ভেঙেছেটা যে তোমার মাথা নষ্ট, তোমার এত পড়াশোনা করাচ্ছি, তুমি মাস্টার্স করছো, এলএলবি করছো, তুমি এত কিছু করছো, আর তুমি এখন দিছো এই ব্যাঙের ছাতা নিয়ে কাজ করতে, এই পাত্র ফেলে দিল। বাট আমি তো নাচের বান্ধা, এই ব্যাঙের ছাতা সবাই খাওয়াইলাম পাশে, না বলি কেউ বলি না এটা কি, আমি বলছি ফ্রাই, সবাই ফ্রাই, আল্লাহ ফ্রাই খাওয়ার করতে সবাই খুব মজা। কিন্তু পরবর্তীতে যখন জানছে এটাকেই মাশরুম বলে, আমার বাসায় কিন্তু একদিনই সবাই প্রেম করে এত ভালো একটা মজার খাবার। যাই হোক, খাওয়ার পরের দিন, দ্বিতীয় দিন আমি স্যারকে গিয়ে বললাম যে স্যার, তৃতীয় দিন যেহেতু 3 দিনের ক্লাস, শেষ দিন আমি সবাইকে মাশরুম খাওয়াবো। স্যারকে তুমি মাশরুম খাওয়াবো, এটা কিভাবে সম্ভব? আমি বললাম যে স্যার এটা করা সম্ভব। কয় আমাদের তো গভর্নমেন্টের ফান্ড আছে, তুমি নাস্তা খাওয়াবা, এটা হয়? আমি স্যার আমিই খাওয়াবো। তখন আমার বাবার বাড়ি নারায়ণগঞ্জ, তখন আনম্যারিড ছিলাম। আমার ফোন হচ্ছে, রিসিভ করবা না? সরি,